মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পের নাম কৈখালির হাটে। নামখানা জম্পেশ, বজ্রবাহু মণ্ডল। এই নাম শুনে প্রাইমারির মাস্টারমশাই হরিপদ গড়ায় বলেছিল, তোর নামখানায় তো ভূমিকম্প রে, কিন্তু নাম দিয়ে তো জল খাবি না বাবা, একটু লেখাপড়ায় মনটা দে। তা দিয়েছিল বেজা। বজ্রবাহু বলে আর কে ডাকছে তাকে? বেজা নামই সকলে মুখে। তা বেজা লেখাপড়ায় তেমন বোবাকালাও ছিল না। প্রাইমারি ডিঙিয়ে হাই, তারপর হাইও ডিঙিয়ে গিয়েছিল সেকেন্ড ডিভিশন। তা তাই বা কম কি, কিন্তু এইখানে তার লেখাপড়ার গাড়ি সেই যে থেমে গেল, আর নড়ল না। বাপ অজাগর মণ্ডল সাপকাঠিতে মারা যাওয়ার পর বজ্রবাহুর মাথায় বজ্রাঘাত। সংসারের হাল না ধরলে শুকিয়ে মরতে হবে। বিধবা মা, আরও 3টে ভাই বোন, বাপের ধার দেনা, সব মিলিয়ে 20 বছরে বেজা একবারে হিমসিম। অজামণ্ডলের 3 বিঘে জমি ছিল পাটির দয়ায়, তবে তার অবশ্য পাটটা ছিল না বটে। অজামণ্ডল মরার পর জমি নিয়ে বখেরা লেগে গেল। জয়েশ পদতণ্ডু লিডার মানুষ, সে বলল, ও জমি তো আমার রে। অজা ভাগে চাষ করতো, জয়েশের উপর কথা কয়ে বেগে, সুতরাং জমি একরকম ভোগেই চলে গেল। বেজার যখন পাগল হওয়ার জোগাড়, সেই সময়ে স্বর্গত থেকে দেবদূতের মতো নেমে এলো নব হালদার। সেও লিডার মানুষ, জমি জমা, গরু বাছুর, পাকা বাড়ি নিয়ে ফলাও অবস্থা তার। তাকে ডেকে বলল, শোনো বাবু, তুমি তো লেখাপড়া জানা ছেলে, বুদ্ধি বিবেচনাও আছে বলে মনে হয়। যদি আমার প্রস্তাবটা মেনে নাও তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। বিজা তখন সবাই কি খুশি করতে মুখিয়ে রয়েছে, এতগুলো উপসী মানুষকে রক্ষা না করলেই নয়। বলল, জি আজ্ঞে। আচ্ছা বাপু, তুমি তোমার মেয়ে মালতীকে দেখেছো? তাকে যদি বিয়ে করো তাহলে কিন্তু আমি তোমার পাশে আছি। বেজা পক করে খানিকটা হাওয়া গিলে ফেললো। হাওয়ার ডেলাটা পেটে আর নামলো না, গলাতেই বেলুনের মতো আটকে রইল। যাকে ঘাঁটা পড়া মেয়ে ছেলে বলে, মালতী হলো তাই। বয়সে না হোক বেজাচ্ছে 3-4 বছরের বড়। একবার বিয়েও হয়েছিল বিষ্ণুপুরের নগেনের সঙ্গে, বছর না ঘুরতেই ফেরত এসছে। তারপর থেকে মালতী আর বিয়েতে বসেনি বটে, কিন্তু পুরুষ সঙ্গে তার খামতি নেই। সারা গায়ে তো তাকে নিয়ে ঢিঢি। নবহালদার মেয়েকে সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে না। মালতী তার বাপকে কুকুর বেড়াল বলে মনে করে। সে মালতী হালদারকে বেজা বিয়ে করবে কি? সে গলায় বাতাসে বেলুনটা গিলে ফেলার চেষ্টা করলো অনেকবার, হলো না। নবহালদার বলল, দেখো বাবু, জমি তো ফেরত পাবে, 3 বিঘের জায়গায় 5 বিঘে, আর একখানা 3 চাকার ম্যাটাডোর তোমাকে কিনে দেবো। ভালো করে কিন্তু ভেবে দেখো। পেটের দায় বড় দায়, তবু রাজি হতে সময় নিচ্ছিল বেজা। কারণ ইদানিং শোনা যাচ্ছে মালতী নাকি নরেশ লস্করের সঙ্গে নটঘট করে বেড়াচ্ছে। আর নরেশ হলো হলদিঘাটের খুনে গুন্ডা, ডাকাতি মামলাতে তার নাম আছে। নবহালদারের মুখের দিকে চেয়ে বেজার মনে হলো, লোকটা বড় নাচার। মালতীকে কারো ঘাড়ে না গছালে তার চলছে না। বেজা বলল, জি আজ্ঞে। নব একটু হাসলো, বলল, তবে বাবু বুঝতেই তো পারছো, মালতী তো খুব আদরে মানুষ, তোমাদের ওই ভাঙা ঘরে তো আর থাকতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি দিব্যি এসে থাকবে আমার বাড়িতে, আলাদা ঘর টর তো আছে, আর খরচাপাতিও ধরো আমারই। বেজা মাথা নিচু করে এলো। ঘর জামাই হয়তো তার আপত্তি আর কিসের। এই ঘটনার 2 দিন বাদে কৈখালির হাটে যাচ্ছিল বেজা। কুমোরপাড়ার মোড়ে মালতীর একবারে মুখোমুখি পড়ে গেল। খুব রসের হাসি হেসে মালতী বিছবিছুটি মাখা গলায় বলল, এই যে নাগর, শুনলুম নাকি আমার সঙ্গে মালা বদল করার জন্য হাঁ করে আছো।
বেজা তটস্থ হয়ে বলল, ইয়ে মানে আপনার আপত্তি থাকলে।" আহা! আমার আবার আপত্তি কি গো? আমি তো বরণডালা সাজিয়ে বসেই আছি। বলি, ভালো মানুষের মধু আর হুল দুটোই সইবে তো? আর তারপর সে কি গা জ্বালানো হাসি! ভাবী বউয়ের রকম সকম দেখে বড্ড দমে গিয়েছিল বজ্রবাহু। তার নামটাই যা শুধু শক্ত সামর্থ্য। সে কিন্তু অতি দুর্বল মানুষ। তা মালতী যে চোখেই তাকে দেখুক, বিয়েটা কিন্তু হয়ে গেল। ঘটাপটা তেমন কিছু নয়, তবে হ্যাজাক চেলে মন্ত্রপাঠ করে ২-৫ জনকে ভোজ খাইয়ে একরকম হলো ব্যাপারটা। কিন্তু যখন একা ঘরে মালতীর মুখোমুখি হতে হলো তাকে, তখন যে বুকের ধুকপুকনিটা শুরু হলো তার, সেটা কিন্তু অদ্যাবধি থামেনি। বিয়ের রাতে মালাটালা পরে ঘরে ঢুকতেই পেতনির মতো সে কি খলখল করে হাসি মালতীর, যেন সং দেখাচ্ছে। বলল, বাহ, বর তো দিব্যি সেরেছে দেখছি। তা এবার কি হবে গো? রসের খেলা নাকি? এসো এসো না গো, দেখি তুমি কেমন পুরুষ। নিজেকে এমন নপুংসক কখনো মনে হয়নি বেজার। তখন তার ছেড়ে দে মা কেঁদে বাঁচা অবস্থা। মালতী সম্বন্ধে তার শোনা ছিল ঠিকই, লোকে তাকে খারাপই বলে, কিন্তু বিয়ের রাতে যে অবস্থা করে তাকে ছাড়লো মালতী, তাতে বেজার চোখ করে জল এসছিল। মালতীর শরীর ছাড়া কিচ্ছু বোঝে না, আর শরীর দিয়ে তাকে খুশি করার মতো মনের অবস্থাও তার সেদিন ছিল না। অপমানে লজ্জায় নিজেকে হীন ভেবে ভেবে ছোট হয়ে গিয়ে সেদিন সে একটা জড়োদ্গব। মালতী শেষমেশ একখানা লাথিও তাকে মেরেছিল, আর সঙ্গে অশ্রাব্য গালাগাল। সেই রাতেই তার মনে হয়েছিল সে গলায় দড়ি দিয়ে মরবে। কেন যে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিল না বহালদার, তা সে খুব ভেবে দেখেছে। অবশ্য তাকে বেশি ভাবতে হয়নি। পরদিনই মালতীর বৌদি মঙ্গলা তাকে আড়ালে ডেকে বলেছে, মেয়ের বদনাম ঘোচাতে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমার শ্বশুর। তুমি হলে শিখণ্ডী, সেই রকমই থাকো, নইলে কিন্তু কপালে তোমার কষ্ট আছে। তো মালতীর সঙ্গে এক ঘরে ওই একটা রাতে কেটেছে বজ্রবাহুর। পরদিন থেকেই সে পাশের খুপড়িতে চালান হয়ে গেল। বিয়ে যাই হোক, নবহালদার তাকে কথা মতো জমি আর ৩ চাকার ম্যাটাডোরখানা দিয়েছিল বটে। সেই ম্যাটাডোরখানা চালিয়েই আজ কৈখালি হাটে এসছে বেজা। গঙ্গারামের মাল পেয়ে এনেছে গঞ্জ থেকে। হাট ভাঙলে ফেরত নিয়ে যাবে। এই করে তার রোজগার অবশ্য কিছু কম হয় না। ছোট ভাই বিশালবাবু চাষবাস দেখে, পরিবারটা বেঁচে গেছে। আশ্চর্যের বিষয়, মালতী এখনো তার বউ। এটাও ঠিক বটে যে মালতীর সঙ্গে আজকাল তার একরকম দেখাই হয় না, তবু কিন্তু বিয়েটা টিকে আছে। মালতী বিয়ের ২ বছর বাদে এখন নতুন পুরুষ ধরেছে, খয়রাপোতার মহাজন বীরেশ মহন্তকে। বীরেশ ফুর্তিবাজ লোক, টাকা ওড়াতে ভালোবাসে, আর মালতীকে তার খুব পছন্দ। বেজা এসব দেখেও দেখে না, পাশের ঘরে যা হওয়ার হয়। বেজা তার খুপড়িতে শুয়ে ঘুমোয়। বেজা জানে তাকে আজকাল আর কেউ মানুষ বলে মনে করে না। পুরুষ হয়েও বউকে সামলাতে পারেনি বলে তার বিস্তর বদনাম। কিন্তু বেজা এটাও ভাবে, লোকে যাই বলুক, সে তার কর্তব্য করেছে, পরিবারটাকে বাঁচিয়ে দিয়েছে। ওইখালি হাট মানে এক বিচিত্র জায়গা। দোকান পসার বিকিকিনির এমন রমরমা হাট এই তল্লাটে আর নেই। অন্তত ১০-১২খানা গাঁয়ের লোক এসে হাটে ভিড় করে। বজ্রবাহু ম্যাটাডোরটা এক চেনা দোকানি হেফাজতে রেখে হাট দেখতে বেরোলো। কেনাকাটাও কিছু আছে। ছোট বোন স্মৃতির জন্য একটা হাত আয়না, মায়ের জন্য মালিশের ওষুধ, একখানা ভালো কাটারি, এইসব টুকিটাকি। জিপ গাড়িটা থামিয়ে পেচ্ছাপ করতে নেমেছিল বীরেশ মহান্ত। বাঁশবনের ধারে নির্জন জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক কর্মটা সারতে সারতে তার মনে হচ্ছিল পেচ্ছাপের সেই তেজটা যেন আর নেই। আগে যেমন মাটি খুঁড়ে ফেলতো, সেরকমটা আর হয় না আজকাল। শরীরের সেই তেজ বীর্য ধীরে ধীরে কমে যাচ্ছে হয়তো, কমারই কথা। প্যান্টের জিপারটা টেনে জিপ গাড়ির দিকে সে ফিরে আসছিল। জিপে মালতী বসা। ছেনাল মেয়ে ছেলেটা এই দুপুরে কেমন সেরেছে দেখো। জরির কাজ করা ঝলমলে লাল টকটকে শাড়ি, হাতায় কাজ করা ব্লাউজ, মুখে গুচ্ছে স্নো পাউডার, কপালে মস্ত টিপ, ঠোঁটে রাঙা লিপস্টিক, যেন একেবারে সং। তার উপর মুখে একখানা ন্যাকা ন্যাকা খুকি খুকি ভাব। আজকাল আর কেন যেন এই মেয়ে ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না।
জিপ গাড়িটা থেকে যেতে যেতেও থমকে দাঁড়ায় বীরেশ। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায়, একটু ভাবে। কি গো, তোমার হলো? বীরেশ জবাব দিল না। দেরি হচ্ছে কেন? হাটে যেতে সন্ধে হয়ে যাবে যে। বীরেশ সিগারেট খেতে খেতে ধীরে ধীরে একটা সিদ্ধান্তে আসতে লাগলো। না, এবারে এই মেয়ে ছেলেটাকে ছেড়ে ফেলতে হবে। অনেক হয়েছে, আর না। এর একটা নাম করাস্তে স্বামী আছে। মেনেমুখোটা পাশের ঘরে শুয়ে ঘুমোয়। মেনেমুখো হলেও লোকটাকে কখনো খারাপ লাগেনি বীরেশের। সরল সোজা ছেলে। নাটক একটা পাঠ করতে হবে বলে করে যাচ্ছে। পেটের দায় বলে তো কথা আছে। কই গো, জবাব দিচ্ছ না কেন? মালতী জিপগাড়ি থেকে মুখ বাড়িয়ে উঁকি দিল। বীরেশ হাসলো, বলল, আসছি আসছি। আর দেরি করছো কেন বলো তো? এই একটু হাত পায়ের আড় ভাঙছি। একা সিগারেট খাচ্ছ? আমাকে একটা দাও, বড্ড ঘুম ঘুম পাচ্ছে। এগিয়ে গিয়ে বীরেশ ওকে একটা সিগারেট দিল। মেয়ে ছেলের সিগারেট খাওয়া কেন যেন বীরেশের ঠিক পছন্দ হয় না। গাড়িতে উঠে স্টার্ট দিল বীরেশ। আচ্ছা, তোমার আজ কি হয়েছে বলো তো? কেমন যেন আলগা আলগা ভাব। কি হয়েছে বলবে তো? ও কিছু নয়। রোজকার একরকম থাকা যায়? বলি, আমি পুরনো হয়ে যাইনি তো? তা একা তুমি কেন? আমিও তো পুরনো হচ্ছি। জিপের পিছনে কয়েক পেটি মাল আছে। বিদেশের দিশি মদের ব্যবসা। ওই খালি হাটে মদের ব্যাপারীরা তীর্থের কাকের মতো চেয়ে বসে আছে। গিয়ে পড়লে পেটি নামাতেও হবে না। লহমায় বিক্রি হয়ে যাবে জিপ গাড়ি থেকেই। বীরেশ গাড়িতে হঠাৎ ব্রেক কষলো। মালতী বলল, কি হলো, থামলে কেন? মদের গন্ধ পাচ্ছি যেন। বোতল ভাঙলো নাকি? মালতী হাসলো। না গো না, তোমার ফ্লাস্ক থেকে আমি একটু হুইস্কি ঢেলে খেয়েছি। কখন? ওই যখন তুমি নেমে গিয়েছিলে তখন। কেমন যেন এই ব্যাপারটাও বীরেশের ঠিক পছন্দ হলো না। যখন মানুষটার প্রতি অপছন্দের ভাব হয়, তখন সেটা ধীরে ধীরে বাড়ে। তখন তার সবকিছুই অপছন্দ হতে থাকে। বিদেশের সিটের ধারের খাঁজে বেটে মোটা বড়সড় স্টিলের ফ্লাস্কটা রাখা, তাতে বরফ মেশানো দামি হুইস্কি। বিরেশ দিনের বেলা খায় না, সূর্য ডুবলে তবে ওইসব। আচ্ছা, গম্ভীর হয়ে আছো কেন বলো তো? না না, গম্ভীর হবো কেন, ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। বলো না গো, কি হয়েছে? এই শুরু হলো ন্যাকামি। এটাই সবচেয়ে অসহ্য। হঠাৎ বীরেশ বলল, আচ্ছা, তুমি গায়ে এমন বিটকেল গন্ধ মাখো কেন বলো তো? আমার তো মাথা ধরে যায়। ও মা গো, বিটকেল গন্ধ কি? এই সেন্ট যে তুমি নিউ মার্কেট থেকে কিনে এনেছিলে? আমি? ও মা, মনে নেই? তা হবে। গন্ধটা ভালো লাগছে না তো। আচ্ছা ঠিক আছে, এটা না হয় মাখবো না। ওইখানে রাস্তাটা একবারে জঘন্য। মাঝামাঝি রাস্তার ছাল চামড়া উঠে গিয়ে কোপানো ক্ষেতের মতো অবস্থা, বড় বড় গর্ত। তারপর ধুলো তো আছেই। ঝপাং ঝপাং করে জিপ লাফাচ্ছে। তিন চারখানা গরুর গাড়ি সামনে রাস্তা আটকে চলেছে অনেকক্ষণ ধরে। জিপ এগোতে পারছে না। আরে বিরক্তিকর অবস্থা। ঘন ঘন হর্ন দিচ্ছে বটে, কিন্তু সরু রাস্তায় গরুর গাড়ি বা সাইড দেবে কি করে? দুটো হাঁচি দিল মালতী। তারপর রুমালে নাক মুখ চাপা দিয়ে বলল, এই রে, আমার আবার নাকে ধুলো গেলেই তো সর্দি হয়। বীরেশ গরু গাড়িগুলোকে পাশ কাটানোর ফিকির খুঁজছে। সুবিধামতো জায়গা পেলে রাস্তা থেকে ওভারটেক করে ফের রাস্তায় উঠবে, কিন্তু সেরকম সুবিধা পাচ্ছে না। ডান ধারে ঝোপঝাড়, বাঁশবন, গভীর নাবাল কিংবা পুকুর বা ক্ষেত। ক্রমশ ধৈর্য হারাচ্ছে বীরেশ। ওফ, এত হর্ন দিও না তো, আমার মাথা ধরে গেল। হর্ন না দিলে হবে কেন? দেখছো না কেউ সাইড দিচ্ছে না? তবুও তুমি হর্ন বন্ধ করো। বীরেশ অবশ্য কথাটা কোনো পাত্তাই দিল না, হর্ন বাজাতে লাগলো। মালতী ফ্লাস্কটা তুলে নিয়ে বলল, একটু খাচ্ছি। বীরেশ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। মালতী ফ্লাস্কের ঢাকনায় হুইস্কি ঢেলে খেতে লাগলো। জিপটার বাঁহাতি স্টিয়ারিং বলে রাস্তাটা ভালো দেখতে পাচ্ছে না বীরেশ। সামনে একটা তুমুল ধুলোর পাহাড় উঠছে দেখে বুঝে নিল উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। গরুর গাড়িগুলো জড়সড় হয়ে থেমে পড়েছে, সুতরাং তাকেও থামতে হলো। নেচে নেচে কেতরে বহু কসরত করে খানিক রাস্তায় চাকা নামিয়ে
একটা ট্রেকার উল্টো দিক থেকে এসে পার হয়ে গেল তাদের। ঝান্ডা লাগানো পার্টির গাড়ি। ওই তো দেখলি না? ওটা তো সাইড পেয়ে গেল। উল্টো দিকের গাড়ি যে সুবিধাটা পায় সেটা যে সে পাবে না তার মালা থেকে বোঝাবার চেষ্টাও করলো না বীরেশ। তো সে একটা হিসেব নিকেশ করে নিয়ে জিপটা ছাড়লো। ডান দিকে চাকা রাস্তার বাইরে খানিকটা নামানো যাবে। ছোট ছোট ঝোপ আছে বটে, তাতে আটকাবে না। অ্যাক্সেলেটার চেপে হর্ন দিতে দিতে জিপটার গতি বাড়িয়ে দিয়ে স্টিয়ারিং শক্ত হাতি ধরে ডাইনে বাঁয়ে মোচড় দিচ্ছিল বীরেশ। কিন্তু কপাল খারাপ। বাঁয়ের সামনের চাকাটা বোধহয় একটা পাথরে লেগে গাড়িটা টাল খেয়ে ডান ধারটা লাফ মেরে উঠে ডান দিকে কাতে পড়ে গেল। প্রথম ধাক্কাতেই গাড়ি থেকে ছিটকে গেছিল বীরেশ। পড়ে চোখে অন্ধকার দেখল। আর তার কিছু মনে নেই। গরু গাড়ি গাড়োয়ানি নেমে এসে ধরে ঘাসের উপর শুয়ে দিল তাকে। বাকিরা গিয়ে জিভের তলায় চাপা পড়া মালতীকে যখন বের করে আনলো তখন তার শরীরটা নিথর হয়ে গেছে। হয়তো বেঁচেও যেত মালতী যদি না মদের বোতলের ভারী পেটিগুলো তার বুক আর মুখের উপর আছড়ে পড়তো। রাহুটা যে বড্ড প্রবলে তোমার মেয়ের। আচ্ছা তাতে কি হয় কি? ওফ, সে অনেক রকম ফেলে পড়তে হয়। আচ্ছা, বেঁচে পড়তে থাকবে তো? তা থাকবে। শনিটাও যেন কামড়ে আছে। আচ্ছা তাতেই বা কি হয়? ভেঙে বলবে তো? দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি। এ মেয়ে তো ভালো করে দেখতেই দিচ্ছে না হাতটা, বারবার টেনে নিচ্ছে। শক্তিপদ একটা ধমক দিল মেয়েকে। অমন করছিস কেন? বকুল খিলখিল করে হেসে বলল, সুরসুরি লাগছে যে। শক্তিপদ বিরক্ত হয়ে বলল, এ মেয়েকে নিয়ে হয়েছে আমার মুশকিল। বড্ড অসহিষ্ণু। ক্ষণে হাসি পায়, ক্ষণে ব্যথা লাগে, সুরসুরি লাগে, ভয় লাগে। জ্যোতিষী হরু ঠাকুর গম্ভীরভাবে শক্তিপদের দিকে চেয়ে বলে, একটাই নাকি? হ্যাঁ, মেয়ে একটাই, ছেলে আছে তিনটে। তো তাদের নিয়ে আমি ভাবি না। এইটাই হয়ে অবধি আমি ওই জন্য বাঁধা পড়ে গেছি। মেয়ের বড্ড মায়া তো। তা মেয়ের বয়স কত হলো? এই তো 16 পড়ে আর কি। বিয়ের যোগটা একটু দেখো তো হরু ঠাকুর। হ্যাঁ দেখছি বাবু দেখছি। দেখি মা, হাতটা বেশ চ্যাটালো করে মেলে ধরো তো। বকুল তো হেসি অস্থির। তা লেগে যাও কখন বিয়ে? কবে লাগবে? শিগগিরই। তোমাদের জ্যোতিষীদের মুশকিল কি জানো? সব আন্দাজে ঢিল। লেগে যাবে সে তো আমিও জানি, কিন্তু কবে লাগবে, পাত্তর কেমন হবে, সুখে ঘর সংসার করবে কিনা, সব বিস্তারিত না বললে কি হয়? কেতুটা একটু ভেতরে যাচ্ছে বটে, তবে। বকুল হাতটা এবার শুট করে টেনে বলল, ও বাবা, আমার হাত ব্যথা হয় না বুঝি? শক্তিপদ গলে গেল। মেয়ে হলো তার প্রাণ। পাঁচ থেকে পয়সা ফেলে বলল, অতি হবে, কপালে যা আছে স্যার খণ্ডাবে কে? হরু ঠাকুর বলে, আর বাপু, গ্রহবৈগুণ্য যাই থাক, এই মা চণ্ডীর কবচটা নিয়ে গিয়ে তুমি ধারণ করাও। দামও বেশি নয়, কাজ হয়ে যাবে। আচ্ছা সে হবে ক্ষণ। মেয়ে এখন নেপাল গোছের চপ খাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছে। আসি ঠাকুর। কৈখালির হাটে এসে যে নেপাল ঘোষের চপ না খেয়েছে সে আহাম্মক। 3 রকমের চপ করে নেপাল। আলুর চপ, মোচার চপ আর ভেজিটেবল চপ। 3টে একবারে ঝুড়ি ঝুড়ি উড়ে যায়। দোকানের সামনে লম্বা লাইন। জ্যোতিষীর কাছ থেকে উঠে এসে বকুল বলল, উফ, হাতটা একবারে ব্যথা হয়ে গেছে। তুমি জানো কি বাবা? শক্তিগত কাঁচুমাচু হয়ে বলল, তোর নাকি শনির দৃষ্টি আছে, সেই জন্যই তো আসা। তবে হরু ঠাকুর শনির কথা কিছু বললো না তো। আমি তো ভালোই আছি। তুমি অত ভাবো কেন? মেয়ের বড় মায়া। শক্তিপদ ঘর বাঁধা লোক ছিল না তেমন। কাজ কারবার নিয়ে ব্যস্ত মানুষ। চৌপর দিন তার মাথায় নানা বিকিকিনির চিন্তা। 3টে ছেলে হয়েও তার স্বভাব ঘরমুখ হয়নি কখনো। কিন্তু 3 ছেলের পর মেয়েটা হতেই সে কাত। মেয়ের মুখের দিকে চেয়ে তার বুকখানা যেন জলে ভরে উঠল। মা লক্ষ্মীরই কেউ হবে হয়তো। মেয়ে হয়েই তো তার কাজ কারবার যেন ফেঁপে ফুলে উঠল। 3টের জায়গায় 7খানা ট্রাক হলো, 2খানা বাস, 3টে ট্রেকার, টাকায় টাকায় করে ভাসাভাসি কাণ্ড। চুড়ি কিনি বাবা, ওই তো পিন্টুর দোকান। একগাল হেসে সত্যতা বলল, কিনবি? তা কেন। কাঁচের চুড়ি কমের জিনিস নয়। কয়েকদিন বেশ ঝলমল করে, তারপর পটপট করে ভাঙে। আগে কাঁচের চুড়ি দু চোখে দেখতে পারত না সত্যি কথা।
কিন্তু মেয়ে চাইলে ব্রহ্মাণ্ড দিতেও রাজি। দুহাত ভরে চুড়ি পরে বাপকে দেখায় বকুল। কেমন দেখাচ্ছে বাপ? খুব ভালো মা। তবে তুই তো দস্যি মেয়ে। চুড়ি ভেঙে যেন হাত রক্তারক্তি করিস না আবার। ৫টা টাকা পিন্টু কোলে ফেলে মেয়ে আগলে এগোয় শক্তিপদ। তা এগোয় সাধ্যে কি? দুপা এগিয়ে আবার মেয়ের বায়না। পুঁতির মালাগুলো কি সুন্দর না বাবা? হ্যাঁ, তা ভালোই। না তেমন দামি জিনিস টিনিস নয়, এইসব ছোটখাটো জিনিসেরই বায়না বটে মেয়ের। ও বাবা! ওই দেখো নেপালের দোকানের লাইন। উফ! কি বিশাল লাইন বাবা! লাইন দেখে শক্তিপদের চোখ তো কপালে। ও বাবা! এই যে ঘন্টাখানেক লেগে যাবে। আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। তাহলে চল, বিশ্বনাথের দোকানে একটু মিষ্টি খেয়ে নে। এ বাবা! মিষ্টি আমি খাই নাকি? আমি চপই খাবো। দাঁড়া দেখি লাইনে কাউকে চেনা মানুষ পায় নাকি? ওইখালি হাটে চেনা মানুষের অভাব তার নেই। সে তালেব বড়লোক, সবাই চেনে। লাইনের পাশ দিয়ে এগোতেই একেবারে সামনের দিকে বজ্রবাবুর সঙ্গে দেখা। আরে বেজা নাকি রে? আরে শক্তি আছে, কি খবর? তা চপ নিচ্ছিস বুঝি? হ্যাঁ, তা আমার জন্য কয়েকখানা নিস তো। ৩ রকমের নিবে, হ্যাঁ? এই পয়সা নে। ধুর পয়সা রাখো। পয়সায় আবার দাম। যাক, বাঁচালি বাপ। মেয়েটা তখন থেকে খিদে কাতর। ৫ মিনিটের মধ্যে বেজা গরম গরম চপ নিয়ে এলো শালপাতার ঠোঙায়। এনেছেও মেলা। মেয়েটা হাঁ করে তাকিয়ে বজ্রবাবুকে দেখছিল। এই তোমার মেয়ে বুঝি? হ্যাঁ, হ্যাঁ। তোমার তো মেয়ে অন্তপ্রাণ। শক্তিপদ একটু লজ্জার হাসি হাসল। সবাই তাই বলে বটে। মেয়ে নাকি শক্তিপদকে একেবারে বশ করে রেখেছে। তাতে একটু অহংকারী হয় তার। মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ লক্ষ্মী। ঘাসের উপর ৩ জন বসেছে ত্রিভুজে। চপ খেতে খেতে শক্তিপদ বলে, তা সেই ডাইনি খপ্পরে এখনো পড়ে আছিস নাকি? সবই কপাল শক্তিদাদা। পেটের দায়ে সব মেনে নিতে হয়েছে। সবই জানি তোর জন্য দুঃখ হয়। গেছো মেয়ে ছেলেটার তো গুণের শেষ নেই। তা এখন তোর সঙ্গে কেমন করে? মাথা নেড়ে বেজা বলে, না দাদা, সম্পর্ক নেই। আমি হলাম গিয়ে শিখণ্ডী। নবহালদারের প্রেস্টিজ রাখতে আমাকে দরকার ছিল। মেয়েটা চপ তেমন খাচ্ছে না। খুব হাঁ করে তাকে দেখছে। বজ্রবাবুর চেহারাটা খারাপ নয়। বহু মেয়েই তাকায়। কিন্তু সে নিজে আর মনের দুঃখে মেয়েদের দিকে তাকায় না। তার জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তুমি তো খাচ্ছ না খুকি। মেয়েটা হঠাৎ লজ্জা পেয়ে মুখ নামায়। ভারী লক্ষ্মীশ্রী আছে মুখখানায়। বজ্রবাবু বলল, চপে বড্ড ঝাল দেয় নেপাল। তুমি বোধহয় ঝাল খেতে পারছো না। জিলিপি খাবে? সিদারের জিলিপি ভারী ভালো। 8.5 জিলিপি খাবে? মেয়েটা চুপ করে আছে, মাথা নিচু, হাসছে। আচ্ছা দাঁড়াও নিয়ে আসি। বজ্রবাবু গিয়ে গরম জিলিপি নিয়ে এলো। মেয়েটা লজ্জায় হাত বাড়িয়ে নিল ঠোঙাটা। বাপকে দিল, বজ্রবাবুকে দিল। নিজে একখানা একটু একটু কামড়ে খেতে লাগলো। কিন্তু যেন খাওয়াই তার মন নেই। শক্তিপদ জিজ্ঞেস করে, তা হ্যাঁ রে বেজা, তোর ভ্যান চলছে কেমন? ভালোই। নবহালদার ও ব্যাপারে আমাকে ঠকায়নি। কেমন হচ্ছে টচ্ছে? খারাপ নয় দাদা। একখানা ছোট ট্রাক বায়না করেছি, সামনের মাসেই পাবো। তখন আমি সেটা চালাবো, আর এটা ছোট ভাইটাকে দেবো। হ্যাঁ, ভালো, ভালো, খুব ভালো। ধীরে, ধীরে রয়েসে হোক। আমারও তো ওইরকমভাবেই হয়েছে কিনা? হ্যাঁ, সে তো আমি জানি। তুমি তো একটা দৃষ্টান্তই চোখের সামনে। শক্তিপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর মতো একটা ছেলে যদি পেতাম। কথাটা শেষ করলো না শক্তিপদ। শেষ করার দরকারও ছিল না। সবাই বোঝে। আমার কথা ভেবো না দাদা। খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিলাম। এভাবেই জীবনটা কেটে যাবে। শেফালির চোখ টকটকে লাল। বিস্তর কেঁদেছে সে। দিদিমারাই তুমি তো খুশি হয়েছো না জামাইদা? মাথা নেড়ে বেজা বলে, না শেফালি, খুশি হব কেন? মালতী যেমনই হোক, একটা মানুষ তো। একজন মানুষ মরলে কি খুশি হওয়ার কথা? দেখো আমরা জানি দিদি কিরকম ছিল। তোমার উপর অনেক অন্যায় অত্যাচার হলো, তুমি তো ভালো লোক। এবারে সবাই কিন্তু তোমার সুখ্যাতিই করে। উদাস মুখে বেজা বলে, তা হবে হয়তো। তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা শেফালি?
সে তোমাকে বাবা বলবে। আর যা বলবে একটু ভেবে দেখো। দিদি খারাপ ছিল বলে ভেবো না যে আমরা সবাই খারাপ। না, না, তা ভাববো কেন? মালতী মারা গেছে এই দিন ৭ হলো। বীরেশ সামন্ত বেঁচে গেছে। ঘটনাটা নিয়ে সারা গাঁয়ে ফিসফাস গুজগাজ চলছে তো চলছেই। বজ্রবাবু একটা মুক্তির স্বাদ টের পায় বটে, কিন্তু তার আনন্দ হয় না, বরং একটু দুঃখই হয় মালতীর জন্য। জীবনটা ছড়িয়ে ছিটিয়ে মিসমার করে দিয়ে গেল। নিজে মরল, খানিক মেরে রেখেছিল বজ্রবাবুকেও। মেয়ে মানুষকে আজকাল একটু একটু ভয় ভয় করে বজ্রবাবু। নবহালদার সকালে তাকে ডেকে বলল, সব তো শেষ হয়ে গেল, দেখলে তো। মেয়েটাকে নিয়ে আমার শান্তি ছিল না। এখন ভাবি, তোমাকেও কষ্টের মধ্যে ফেলেছিলাম হে। না, না, কষ্ট কিসের? কষ্ট নয়, খুব কষ্ট। সবই টের পেতাম। কিন্তু একটা কথা বলি। কি কথা? দেখো, সম্পর্কটা ছাড়ান কাটান হোক, আমি তা চাই না। বজ্রবাবু চুপ করে থাকে। তোমার দিকটা আমি যেমন দেখছিলাম তেমনই দেখব। বজ্রবাবু চুপ। একটা প্রায়শ্চিত্তির হবে। বলছিলাম, যদি শেফালিকে বিয়ে করো তবে সব দিকটা বজায় থাকে। সে ভারী ভালো মেয়ে। মালতীর একটা রক্তের দোষ ছিল হয়তো, কিন্তু শেফালি তেমন নয়। হ্যাঁ, শেফালি ভালো মেয়ে আমি জানি, কিন্তু প্রস্তাবটা আমাকে একটু ভেবে দেখতে হবে। শোকা থাপা নবহালদার দুর্বল গলায় বলে, তুমি ঠকবে না বাবা, আমি কথা দিচ্ছি। বজ্রবাবু বাড়ি ছেড়ে চলে যাবে বলে জিনিসপত্র গুছিয়ে ফেলেছিল। শাশুড়ি আর শেফালি আর হয়ে পড়েছিল। শাশুড়ি বলেছিল, যাবে কেন বাবা, আমরা কি পর? শেফালির মালতীর মধ্যে চটক নেই, কিন্তু সে ভালো মেয়ে, এটা বুঝতে পারা খুব একটা শক্ত কিছু নয়। কিন্তু ভালো মেয়ে বলেই যে ঘাড় পাততে হবে এমন কোনো কথা নেই। ৪ বছর বাদে একটা সম্পর্কে গারদ থেকে মুক্তি পেয়েছে বজ্রবাবু। ফের আবার একটা সম্পর্কে জড়িয়ে পড়তে তার মন চায় না। তাছাড়া এই বাড়ির অনুষঙ্গও তো আছে। শেফালিকে বিয়ে করলে এখানেই বাস করতে হবে। সেটা কি সে পারবে? তবে নবহালদারকে চটাতেও চাইছে না বেজা। সবে তার ব্যবসা জমে উঠেছে। নব চটলে কোন কলকাঠি নেড়ে তাকে পথে বসায় কে জানে। নবর পিছনে পার্টিও তো আছে। সুধাপুর থেকে নবগঞ্জ পর্যন্ত টানা একটা ট্রিপ মারল বেজা। নবগঞ্জেই রাতের ঠেক, চেনা জায়গা। হরিরামের দোকানে মাল খালাস করে সে পয়সা বুঝে নিয়ে বেরিয়ে পড়ল। জোর শীত পড়েছে এবার। সুফল মিত্রে পাইস হোটেলে খেয়ে সে তার ম্যাটাডোরে রাত কাটায় বলে ফিরছিল। দূর থেকে দেখতে পেল অন্ধকারে কে একজন তার ম্যাটাডোরের পাশে দাঁড়িয়ে। বেজা নাকি রে? আরে শক্তি আছে এখানে? আরে একটা ট্রাক ফেঁসে গেছে তাই আসা। কে যেন বললো তুই এখানে, তাই ভাবলুম দেখাটা হয়ে যাক। হ্যাঁ, তা ভালো করেছো। তা আজ তুই ফিরবি না? খামোখা তেল পুড়িয়ে আর লাভ কি? রাত কাটলে সকালে একটা ট্রিপ হয়ে যাবে। মুকুল হালদারে মাল যায় বলেই মনে হচ্ছে। তা বলছিলাম কি, খুব বরাত জোর তোর। ওই মালতীর কথা বলছো তো? হ্যাঁ, খুব বেঁচে গেলি। হ্যাঁ, বাঁচলুম তো, কিন্তু মনটা ভালো নেই। কেন বলতো? ওই নব হালদার ফের বেঁধে ফেলতে চাইছে। সে কি রে? হ্যাঁ, তার ছোট মেয়ে শেফালিকে বিয়ে করার জন্য ধরে পড়েছে খুব। চড়াতেও ভরসা হয় না, মেট্রোখানাতেও ভরসা, যদি কেড়ে কুড়ে নেয় তার লোক বলে তো আছে না। একটু চেয়ে থেকে শক্তিপদ একটু হাসলো। তা বটে, তবে অত ভয় খাস না। শক্তিপদ এখনো মরে যায়নি। তুমি আর কি করবে দাদা, সবই আমার কপাল। শোন রে বাপু, অত কপালের ওপর বরাত দিয়ে বসে থাকিস নি। এবার একটু পুরুষ হ। লেখাপড়া জানিস, বুদ্ধি আছে, শুধু সাহসটারই যা অভাব। হ্যাঁ, তা ঠিকই বলেছো, সাহসেরই অভাব, নইলে কি আর। যাকগে। আচ্ছা, তুই কথা দিয়ে ফেলিসনি তো? না, না, সময় নিয়েছি। তা ভালো করেছিস। কাল ফিরে একবার আমার বাড়ি যাস, কথা আছে। ঠিক আছে দাদা। ব্যাপারটা কি? বড় অশান্তি যাচ্ছে আমার। চিকিৎসের দরকার। কার চিকিৎসে? এসব বলবো এখন। শক্তিপদার বউ পদ্ম রাগে ঝনঝন করছিল। আশকারা দিয়ে দিয়ে মেয়েটাকে একেবারে মাথায় তুলেছে। এখন যা মনে চায় তাই করে। ৩ দিন মেয়ে কুটুরির দাঁতে কাটছে না। বলি, এরকম কতদিন চলবে রে হতভাগী? বিছানায় দক্ষিণের জানলার দিকে মুখ করে শুয়ে আছে বকুল।
মুখখানা শুকনো। বলি, রাগটা কার উপর? কি চাস কি তুই? বকুল কিচ্ছু বলছে না। পদ্ম বলল, এরপর কি আমি গলায় দড়ি দেব? তাই চাস? বকুল চুপ করে চেয়ে আছে। জানলার বাইরে আতা গাছের ডালে ফিঙে পাখি নিচে বেড়াচ্ছে। দুটো প্রজাপতি ঢুকলো ঘরে, ফের বেরিয়ে গেল। মা! পদ্ম ফিরে চাইল। কি? আমার শীত করছে, লেপটা টেনে দাও তো। লেপ টেনে পদ্ম তার কপালে হাত রাখল। গলা নেমে এলো খাদে। না, জ্বর তো নেই। এক গ্লাস গরম দুধ দি মা, খা। তুমি কেন বললে আমি 3 দিন খাইনি? আমি তো রোজ খাই। সে তো এতটুকু করে, ওই মুখ রক্ষা করার জন্যে। ওটাই খাওয়া বলে? বলি, উপোস দিচ্ছিস কেন রে মুখ পুড়ি? মনটা ভালো নেই মা। কেন সেটা বলবি তো? পরে বলবো, সময় হয়নি। আচ্ছা, বাবা কোথায় বলো তো? তার কি আর সময় অসময় আছে? এ সময় তো লোকজন আসে, ব্যবসাপত্রের কথাই হচ্ছে হয়তো। ঘর সংসারে কি তার মন আছে? ওই তো আসছে বুঝি। খুব হন্তন্ত দেখছি যেন। হ্যাঁ, শক্তিপদই ঘরে ঢুকিয়ে বলল, ওগো, মেয়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। চিকিৎসে? কিসের চিকিৎসে? সে আছে, তুমি বুঝবে না। তবে বজ্রবাবু এক কথাতেই রাজি। কিসে রাজি গো? এ তো বড় ষাঁটের কথা কইছো দেখছি। তা ষাঁটই ধরে নাও। হ্যাঁ, তুমি শুধু মেয়ে পেটেই ধরেছ। এখন ওর মনের কথা তুমি বুঝতে পারো না? কেমন মা তুমি? আমি চলি, মেলা লোক বসে আছে। শশব ব্যস্তে চলে গেল শক্তিপদ। ও মা! তুই মুখ চাপা দিয়ে হাসছিস যে বড়! কি হলো বলতো? এসব কি? আমি যে বুঝতেই পারলুম না। ও মা! তুই যে দুধ দেবে বলছিলে যে? হ্যাঁ, সে তো বলেছিলুম। শিগগির নিয়ে এসো। আমার বড্ড খিদে পেয়েছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।